This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্চে দাঁড়িয়ে বিকাশ না কেষ্টমণ্ডলে সে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়নের কেস নয়, সত্যি সত্যি মঞ্চে দাঁড়িয়ে বিকাশ মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর রাজ্যসভার এমপি, হঠাৎ জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমি মোদিকে গাল দিচ্ছি বলে এসে গেছে, বুঝতে পারছেন না? জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সিপিএম প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন WBMO এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড। প্রতীকী কাণ্ডটা ঘটিয়ে দিল একটা জার্সি গরু। হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের মিটিং নিয়ে সিপিএমও তো একেবারে লণ্ডভণ্ড কাণ্ড। তো এইটুকু আমার এখনো বিশ্বাস ভরসা যে সিপিআইএম বামপন্থী দলগুলো এই ধরনের মানুষের সঙ্গে সমঝোতা বা জোট করবে আমি বিশ্বাস করি না। সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, যখন মোহাম্মদ সেলিম কোনো বক্তব্য রাখে তখন সামগ্রিকভাবে পার্টির দুটো কনফারেন্সের মাঝখানে বা দুটো কমিটি বৈঠকের মাঝখানে সেটাই হচ্ছে সর্বোচ্চ বক্তব্য। এখানে অন্যরা কে ব্যক্তিকে কি বললো না বললো সেটা কোনো অপ্রাসঙ্গিক। আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের বুকে যে পশ্চিমবঙ্গে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ জন্মেছেন, যে পশ্চিমবঙ্গের লোকে বাঘাযতীন, সুভাষ বোস, মাস্টারদা সূর্য সেন রক্তদান করেছেন, ক্ষুদিরাম রক্তদান, সেই পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে লড়াই। পার্টি সম্পর্কে বোঝাপড়া তাদের অপরিষ্কার, অস্বচ্ছ, এবং যারা এই ব্যাপারে বলা যায় যে জেনেও না জানার ভান করে তারাই এসব প্রশ্ন করে। 3 প্রবীণ নেতার 2 সুর। আর সিপিআইএম রাজ্য সম্পাদক বলছেন তিনি চেখে দেখতে গিয়েছিলেন। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছেন। অনুরোধ করব যে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। জামা কিনতে গেলে 8 বার 4 বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, একটু মাপ দিয়ে করবে না। আর একটা দল ভেঙে কেউ এলো তাকে উস্কে দিয়ে একটা দল তৈরি করে দেওয়াটা বামপন্থার পক্ষে কাজ। যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার কোলে ছিল। সেলিম যে যুক্তি দিলেন গতকাল ঠিক সেই যুক্তি হুমায়ুন কবির দিয়েছিলেন। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল আমার সহকর্মী ঠোঁটকাটা রাজা ঠাট্টা করে বলেছিল রাম রাম বলতে বলতে দস্যু রত্নাকর মহর্ষি বাল্মীকি হয়েছিলেন। সেলিম চেখে দেখাতেই কি বাবরি মসজিদ তৈরির ডাক দেওয়া হুমায়ুন অনুতপ্ত? কি আশ্চর্য! সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর অনেকেই লিখছেন সৎসঙ্গে স্বর্গবাস, কিন্তু সেলিমের ঘনিষ্ঠ বলে পরিচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন? হুমায়ুন কবিরের কথা কোনো গুরুত্ব আমি দিই না। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছেন। হুমায়ুন কবিরের কথা কোনো গুরুত্ব আমি দিই না। তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার কোলে ছিল। হুমায়ুন কবিরের কথা কোনো গুরুত্ব আমি দিই না। লণ্ডভণ্ড কাণ্ড। ওরা ওয়াক অফ আইন নিয়ে চেঁচামেচি করছেন না, এসআইআর নিয়েও না, কিংবা বাংলা ও বাঙালি নিয়েও না। মুসলিম প্রধান চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিচু চালতাবন্দি গ্রামের বাসিন্দাদের একটাই কথা, ভোট চাইলে শিক্ষক দাও। গ্রামে শিশু শিক্ষা কেন্দ্র কোনো, সেখানে শিক্ষক নেই, তাই বলছেন ভোট তবেই দেব যদি শিক্ষক দাও এই শিশু শিক্ষা কেন্দ্রে। এই স্কুলটা যদি আমাদের চালু যদি না হয় আমরা ভোট কাউকে দেবো? ভোট আসলে ভোট দিতে যাবনি, আর নেতাদের সাথেও ঝগড়া করব। স্কুলে নেই মাস্টার মশাই,
তাই মাসের পর মাস বন্ধ গ্রামের স্কুল। কোথাও কাউকে বলেই কাজ হয়নি। এবার ভোট বয়কটেরই ডাক দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় 2000 সালে নিচু চালতা বান্দি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। প্রথমে স্কুলে ছিল 3 জন শিক্ষক, বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় 70। কিন্তু একমাত্র শিক্ষকও কয়েক মাস আগে অবসর নিয়েছেন। তারপর থেকেই স্কুলের গেটে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমরা মেলাতে টাকা দিচ্ছে, খেলাধুলোয় টাকা দিচ্ছে, আমাদের এখান থেকে বাচ্চারা পড়তে যেতে যাচ্ছে না, কেন অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে। যে এত খেলাধুলোয় টাকা দিচ্ছেন আপনি, স্কুলে কেন বন্ধ হয়ে যাচ্ছে? স্কুলটা ছেলেগুলো সব ঘরে বসে আছে, হাই রুট পেরিয়ে তারা বাইরে যে স্কুলে যাবে তারা দূরত্ব যেতে পারছে না, বাড়িতে প্রায় হাফ ছেলে রয়ে যাচ্ছে। সব প্রশাসনের কাছে সব আইনে সব জায়গায় ছোটাছুটি চলছে, আমাদের কোনো ফলাফল পাইনি। ছেলেদের পড়ানোর জন্য আমাদের মাস্টার দিতে হবে, কেন মাস্টার দিবেনি? অতগুলি ছেলে। ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা। ওইখানে নয়, গোটা চন্দ্রকোনা বিধানসভার বহু শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গাতে নামিয়েছে সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। আর আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাকে বাঁচাতে গেলে বিজেপিকে দরকার। আমাদের কাছে খবর আছে যে 2-1টা শিশু শিক্ষা স্কুল সেটা বন্ধ আছে। বাচ্চাদের যাতে করে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা তাদেরকে অন্য স্কুলে আমরা স্থানান্তরিত করছি। ভরসা সরকারি স্কুলে সংকট, পড়াশোনা লাটে ওঠার জোগাড়। বহু স্কুল খোলার লোকই নেই, ঝাঁপ পড়ছে অনেক স্কুলে। জোড়াতালিতে শিক্ষার শিরদাঁড়া সোজা হবে? সবকিছু ঘেঁটে ঘর। এমএলএর কাছে যে প্রশ্ন তোলার কথা আমজনতার, সেই প্রশ্ন তুলছেন এমএলএ স্বয়ং। যারা গুন্ডা নিয়ে এসেছিল বেশ কিছু বাইরের থেকে, তো অপরিচিত অস্ত্রসহ মানুষ এসেছিল এখানে, তো তাদের আমাদের এই ছেলেরা রেজিস্ট করছে। প্রথমে এদেরকে ধাক্কাধাক্কি মারপিট পর্যন্ত করেছে 2-4 জনকে। এই অস্ত্রসহ বাইরের ছেলেরা ঢোকার সাহস পেল কার মদতে? অস্ত্র সমেত বাইরের ছেলেরা ঢোকার সাহস পেল কার শক্তিতে? এ প্রশ্ন কে করছেন? এ প্রশ্ন করছেন এমএলএ। অস্ত্র সমেত বাইরের ছেলেরা কোথায় ঢুকেছিল সেটা আপনারা জানেন? যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে মেরে কেটে মিনিট 10-এর দূরত্ব হবে হাঁটাপথ যাদবপুর হাই স্কুল। সেই যাদবপুর হাই স্কুলের সামনে একটা জমি, সেই জমি দখল করতে। জমি দখলকে কেন্দ্র করে যাদবপুরে ব্যাপক উত্তেজনা। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর থানা এলাকার ইস্ট রোড, যাদবপুর হাই স্কুলের একেবারে উল্টো দিকে থাকা 10 থেকে 12 কাঠা জমি নিয়ে এই যে ফাঁকা জায়গা বা মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই যাদবপুর হাই স্কুল কর্তৃপক্ষ যেটা দাবি করছেন যে রাতের অন্ধকারে এই মাঠে ইট বালি সিমেন্ট নিয়ে এসে ফেলা হয় এবং তারপর রবিবার সকাল থেকেই এখানে শুরু হয় কনস্ট্রাকশনের কাজ। একেবারে রাস্তার পাশ বরাবর পাঁচিল দিয়ে এই মাঠটিকে ঘিরে দেওয়ার চেষ্টা করা হয় এবং স্থানীয় বাসিন্দা এমনকি স্কুল কর্তৃপক্ষ তারা যখন গোটা বিষয়টি জানতে পারেন তারা প্রতিরোধ গড়ে তোলে। স্কুলের মাঠে তখন অনেক বাইক, অনেক অচেনা সব মানুষজন এবং মিস্ত্রি কাজ করছে। আমি এসে বলি যে আমি স্কুলের এইচএম, আমি একটু কথা বলতে চাই, কারা আপনারা, কেন কাজ করছেন? না আপনার সাথে কেন কথা বলবো? তো আমি বলি আমি স্কুলের এইচএম। আমরা খাওয়া দাওয়া ফেলে এখানে চলে এসেছি, মাঠ দখল করতে দেব না। এই মাঠটা হচ্ছে এলাকার শুধু নয়, আমার হাজার বাচ্চার খেলার জায়গা, ফুসফুস। আমাদের একটাই রিজলভ হলো যে এই মাঠগুলো হলো এই অঞ্চলের ফুসফুস, এই অঞ্চলের মানুষের সম্পত্তি। 100 বছর কেউ আসলো না, হঠাৎ করে আজকে কেউ একটা প্রমোটার, গুজরাটি প্রমোটার এসে এই জমি দখল করবে, কিনবে, কেনার আগে জানবে না। আজকে যখন প্রাচীর দিতে এসছে তখনও কাউকে জানায়নি। রাস্তার ধার বরাবর ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথনি তৈরি করার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা যদিও প্রতিরোধ গড়ে তুলে সেই যে পাঁচিল সেটাকে ভেঙে দিয়েছেন। এরা অস্ত্র নিয়ে এসছে বাইরের থেকে, বাইক নিয়ে প্রায় গোটা 30-35 বাইক নিয়ে এখানে এসছে নিয়ে, এবং উইথ আর্মস। প্রথম মাঠে ঢুকে এলাকার লোকদের থেকে, আপনি জানেন, এলাকার লোকদেরকে ভয় দেখিয়েছে, দেখে দেবো তোদের বাপদেরকে ডেকে নিয়ে আয়। দিদিমণিকেও ভয় দেখিয়েছে যে দেখে নেবে, বুঝে নেবে কারাই দুষ্কৃতী। এমএলএ তিনি বলছেন দুষ্কৃতী, পুলিশ কি বলছে? এমএলএ যাদের দুষ্কৃতী বলছেন, পুলিশ বলছে তারা নাকি কোর্টের অর্ডারে এসেছেন। ওদের
বলার ধরনটাই তো খারাপ। আপনি কে? আপনার সাথে কেন কথা বলবো? আমি বললাম কথা এই জন্যই বলবেন, অন্তত কাগজটা দেখান। লিগ্যাল কিছু দেখাতে পেরেছেন? কিচ্ছু দেখায়নি। আমার মাস্টারমশাইরা সবাই ছিলেন। আমরা বলছি আমরা কোর্টের অর্ডারে এসেছি, এমনকি পুলিশ প্রতিনিধিরাও বলেন যে কোর্টের অর্ডার আছে ম্যাডাম। ঠিক সেই সময় যাদবপুর থানার সেকেন্ড অফিসার এসেছিল, এসে দিকে একদম চূড়ান্ত মস্তানি করছে, একে ধমকাচ্ছে, ওকে দেখে তাকে ঠেলাঠেলি করছে। তা আমি গিয়ে প্রথম প্রতিবাদ করে আমি বললাম যে আপনি কি? বলে আমি সেকেন্ড অফিসার। বললাম যে আপনি জনগণের এগেনস্টে কেন যাচ্ছেন? তো উনি বলেন যে না, আমার কোর্টের অর্ডার আছে। আমি তো কোর্টের অর্ডার দেখেন। মানে আপনি কি? আমি এখানকার এলাকার লোক, আমি এটাকে প্রতিরোধ করতে এসেছি, আমি আপনাদের পাঁচিল গড়তে দেবো। কারা অর্ডার নিয়ে এলেন এবং সেই অর্ডার কেন আমাদের একবারে চোখে দেখার দিচ্ছেন না? ভিসি তো আছেই, কারণটা কি এটা একতরফা ভাবে হয়েছে, পুলিশ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সাপোর্ট করেছে। এই মাঠটা কাদের? আমাদের কাছেও এইটা প্রশ্ন। 100 বছর যে মাঠ ব্যবহার হয় সেই মাঠের মালিকানা আসলে কাদের? আমরা স্কুলে থেকে আমরা জানার চেষ্টা করেও কোনো রকম সোর্স বের করতে পারিনি সেভাবে। আমরা এখানে আছি 1947 থেকে, তারা মালিক সে সম্বন্ধে আমরা কিচ্ছুই জানি না। ওদের কাছে নিশ্চয়ই খবর থাকে, তাই আমাকে জানায়নি, জানে যে আমাকে জানালে লাভ হবে না, তাই জন্যে হঠাৎ করে সেখানে যে সকালবেলা এসে যাদেরকে নিয়ে এসেছিল বাউন্সার বা বহিরাগত? না 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 না, তারা কেউ কিছুই করেনি, পুলিশের লোকরাই করেছে। আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছি, জনগণের জন্য পুলিশ, সেই পুলিশ কি করে এইভাবে মস্তানি করে? এমনভাবে উনি কথা বলছিলেন যেন মনে হচ্ছে এই জমিটা না হলে ওনার মধ্যে জীবন চলে যাবে। মানে এর মধ্যে একটা সাংঘাতিক রকমের কোনো ব্যাপার আছে। পুলিশকেও বলছি, তারা বলছেন ম্যাডাম কোর্টের অর্ডার আছে, আপনি এখানে অশান্তি তৈরি করবেন না। তো আমি তো অশান্তি তৈরি করছি না। যাদবপুরের মতো জায়গায় প্রমোটিংয়ের জন্য জমি দখল, অস্ত্র নিয়ে বাইরে থেকে আসা বাইক বাহিনীর দাপট। যাদবপুর থানার পুলিশ ওই বহিরাগতদের পাশে। মাথার উপর কারো হাত না থাকলে এটা সম্ভব বলুন তো? এমএলএ বলছেন তিনি কিছুই জানেন না। প্রশ্ন হচ্ছে তাহলে জানেনটা কে? যে নির্বাচনের আগে একটা করে দিই, কারো নিশ্চয়ই কিছু আছে। হামটি ডামটি বাজেট, চোরের মায়ের বড় গলা, ইংরেজিতে বলে চোরকি মাই জোরসে বলে 85 মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছে। তৃণমূলের কানেও যে সমস্যা সেটা বুঝে উঠতে পারিনি। কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে নেতাদের কথায় মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল আজকে। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। হাম্বা হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছে। आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। एजुकेशन सब्सिडी डिक्लाइंड, सोशल सिक्योरिटी सब्सिडी डिक्लाइंड, फर्टिलाइजर सब्सिडी डिक्लाइंड। ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। A high growth rate of around 7%. There is a proverb in Bengali, চোরের মায়ের বড় গলা, ইংরেজিতে বলে চোরকি মাই জোরসে বলে। Mother of thieves are soundless, mother of thieves are soundless. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। উনি ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোটেড হবে, আর ওখান থেকে উনি কাটমানি নেবেন, চুরি করবেন। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। They have not given a single paisa to Bengal.
আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? Only one tax is there, GST. They're taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে পূর্বোদয় বলে একটা ছোট্ট কি দিয়েছে, কিন্তু বাংলা পজিটিভলি দেখলে এটা কি এমন কি যে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিতে হবে চার পাঁচটা ভাতা ঘোষণা করে দিতে হবে? এই যে মাইন্ড সেট আপ, এটা হচ্ছে পলিটিক্যাল। একটা দেখুন, মোদিজি তো মমতাদির মতো না যে চলতে ট্রেডমিলে চলতে বাজেট করে দিল, সেরকম তো না। যা হয়েছে সারা ভারতবর্ষের জন্য হয়েছে। ভারতবর্ষের একটা ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অতএব ওষুধের দাম কমলে ভারতবর্ষের সঙ্গে বাংলার মানুষও উপকৃত হয়। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছিল, সেটাও বাংলার জন্য করতে পারবে না। গত বছরের বাজেটটাকে এরা বলেছিল বিহারি বাজেট। তো বিহারি বাজেটে কি বাংলার লোকের ইনকাম ট্যাক্স ছাড় হয়নি? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur. পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি। 85 মিনিট খালি ফান্ড বুকে কাটিয়ে দেওয়া হয়েছে, এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। New dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। উনি এরপরে বলবেন যে বাবর আসবে, আমি সেটাও বলে গেছিলাম। মুখ্যমন্ত্রী সবই ঘোষণা করেছেন। এই চন্দ্রাভিযান হলো, ওটাও ওনার ঘোষণা, ওনারই পরিকল্পনা। বিজ্ঞানীরাও হয়তো ওনার থেকে পরামর্শ নিয়েছেন। উনি বলতে পারেন এআই বলে একটা জিনিস আমি অমুক সালে আমার পিএইচডিতে লিখেছিলাম, যে পিএইচডিটা খুঁজে পাওয়া যায় না। আমি সাধারণ মানুষ হিসাবে বলছি, ডানকুনির ছেলেদের কর্মসংস্থান হবে এবং আশপাশের এলাকা থেকে মানুষের অনেক কর্মসংস্থান হবে। We will develop 7 high-speed rail corridors, Varanasi to Siliguri. গত বছর একটা স্লোগান শুনেছিলাম, চাইনা মোদের বুলেট কার, মমতা দিয়ে আরেক পার। বুলেট ট্রেন চলবে বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট কার, শিলিগুড়ি থেকে বারাণসী, বেনারস থেকে শিলিগুড়ি হাই স্পিড করিডর। আমরা উৎফুল্ল, আমরা এটাই আশা করি সবসময় হাই স্পিড ট্রেন এইসব হলে আমাদের খুব সুবিধা। এটা তো খুশির খবর, কারণ আমরা যত তাড়াতাড়ি অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পারবো, সেটা আমাদের সময়ই বাঁচবে। এটাতে আমরা খুব আনন্দিত। এর আগেও আমাদের বন্দে ভারত স্লিপার একটা গুয়াহাটি থেকে আমাদের আসাম থেকে কলকাতা অবধি দিয়েছে, যদি এটাও দেয় আমি মনে করি আমাদের জন্য ভীষণ ভালো খবর। बहुत खुश हैं क्योंकि हम उसी एरिया से बिलोंग करते हैं, अयोध्या से। अगर वहाँ के लिए कॉरिडोर के लिए हुआ तो बहुत अच्छी बात है। বারাণসী থেকে শিলিগুড়ি শুধু বাংলা নয়, মোদি ডাইরেক্ট নজর রাখছেন বাংলাকে। এইটাও ভাবতে হবে আপনাকে। বারাণসী হচ্ছে শুধু কাশী বিশ্বনাথের জন্য নয়, মোদির জন্য আজ বিখ্যাত। काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है, तो इट विल बी क्लियर whether they love religions or not.